নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প নীলাঞ্জন নন্দীর লেখা ক্যামেরা। 10ই মে 95। নিয়মিত ডায়েরি লেখার অভ্যেস আমার নেই, তবে কখনো কোনো ঘটনা তেমনভাবে নাড়া দিলে তার বিশদ বিবরণ লিপিবদ্ধ করে রাখি। এ অভ্যেস বহুদিনের। 1990-এ যখন বাবা মারা গেলেন তখন ডায়েরি লিখেছিলাম। ভীষণ একা লাগতো তখন। আমার দিদি সরমার 1987-তে বিয়ে হয়ে যায় দিল্লিতে। কালে ভদ্রে কলকাতায় আসে। ঠাকুরদার তৈরি এই বিশাল বাড়িটায় এখন আমি আর কাজের লোক রাধারমণ, মাত্র দুটি প্রাণী। মাঝে মাঝে বাড়িটার হাঁ করা ক্ষুধার্ত মুখটা যেন আমায় গিলতে আসে। যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি। মডেলিং, অ্যাসাইনমেন্টের ছবিগুলি বাড়িতে বসেই ঝাড়াই বাছাই করি। এতে দিব্যি সময় কেটে যায়। কিন্তু হঠাৎই গত শুক্রবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ঘটনার অপ্রত্যাশিতায় এতটাই নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে এই কদিন ডায়েরি লিখতেও বসতে পারিনি। সেদিন সকাল থেকেই আকাশের অবস্থা ভালো ছিল না। কখনো মুষলধারে, আবার কখনো বা ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ে চলছিল। 10টা নাগাদ স্নান সেরে খাটের তলা থেকে ডাকব্যাগের জল নিরোধক জুতো জোড়া বের করে পায়ে পড়লাম। ক্যামেরার ব্যাগটা গোছাতে গিয়েই মাথার ব্যথাটা টের পেলাম। সারা কপালটা জুড়ে একটা চিনচিনে ব্যথা, তার সঙ্গে শুরু হলো চোখের জ্বালা। স্পষ্ট বুঝতে পারলাম জ্বর আসছে। থার্মোমিটারটা ভালো করে ধুয়ে জিভের তলায় মিনিট খানেক রাখতেই দেখলাম 102 ডিগ্রি উঠেছে। অফিস যাওয়ার চিন্তাটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে জামা প্যান্ট ছেড়ে পায়জামাটা পরে নিলাম। তারপরে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়লাম। রমনকে বলে দিলাম, আমায় বিরক্ত করো না, আজ দুপুরে কিছু খাবো না, শুধু একটু বিশ্রাম চাই এখন। বেশি জ্বর হলে লক্ষ্য করেছি নাক মুখ দিয়ে আগুনের হলকা বেরোতে থাকে। কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থাকতেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। যখন ঘুমটা ভাঙল তখন বেডসাইড টেবিলের ঘড়িটার দিকে চোখ পড়তেই দেখলাম 2:05। এর মধ্যেই বৃষ্টিটা ধরে এসেছিল। জানলা দিয়ে বাইরে তাকাতে চোখে পড়ল কৃষ্ণচূড়া গাছটার ডাল। ডাল থেকে বৃষ্টি জল পাতা বেয়ে টুপটাপ করে ঝরে পড়ছিল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। নিচে রাস্তায় লোক চলাচল কমে এসেছে, যদিও জল জমেনি। মাঝে মধ্যে এক আধটা গাড়ি ভেজা পিচে ছর শব্দ তুলে চলে যাচ্ছে। দু একটা রিকশার চাকা ওই ঝিম ধরা দুপুরের শান্তিকে তার ঢকর ঢকর আওয়াজে নষ্ট করছে। ঠিক এমন সময় আমার বাবার কথা মনে পড়ল ডায়েরিটার কথাও। বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল। উনি নিয়মিত লিখতেন। শুনেছি ঠাকুরদাও নাকি ডায়েরি মেনটেন করতেন। আমার দিদিকেও ডায়েরি লিখতে দেখেছি, সেই ছেলেবেলা থেকে, অন্তত বিয়ের আগে পর্যন্ত দেখেছি। এখন আর সে অভ্যেস আছে কিনা জানি না। গত মাসে দোতলার স্টোর রুমটা পরিষ্কার করেছিলাম। তখনই বাবার 4টে ডায়েরি হাতে আসে। 1963 থেকে 1966, 4 বছরের এক এক দিনের সংক্ষিপ্ত বর্ণনা। আমার জন্ম 1963তেই। যখন আমি মায়ের পেটে, তখন থেকে শুরু করে আমার জন্মের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দিনের লিপিবদ্ধ করা প্রতিটি লেখা পড়েছি। বাবার স্বপ্ন, আশা আর আশঙ্কার সব স্পষ্ট ছবি মুগ্ধ হয়ে দেখেছি। 63, 64 আর 65 সালে ডায়েরি পড়া হয়ে গেছিল। 66-র 17ই মার্চ পর্যন্ত এগিয়েছিলাম। হঠাৎই জানি না কেন বাবার কথা মনে পড়তেই 66 ডায়েরিটা তখনই পড়তে ইচ্ছে হলো। জ্বর দেখেই ক্রোসিন ট্যাবলেট খেয়ে ফেলেছিলাম, তাই এখন শরীরটা বেশ ঝরঝরে লাগছে। চোখে জ্বালাও নেই, শুধু মাথাটা একটু ধরে আছে। 2 রগে সামান্য ব্যথা রয়েছে। দেরাজ থেকে স্টোর রুমের চ্যাপ্টা পেতলের চাবিটা বের করে দোতলায় নেমে এলাম।
দরজাটা খুলতেই সেই চাপা গন্ধটা নাকে এসে লাগলো, বহুদিনের ধুলো আর বদ্ধ পরিবেশের গন্ধ। আলোটা জ্বালালাম, একসঙ্গে দুটো 100 ওয়াটের বাল্ব জ্বলে উঠল সবুজ শেডে। ঘরটা আসলে বাবার স্টাডি ছিল। ঠাকুরদার মতো ব্যবসায় মাথা ছিল না ওনার, তবে ডাক্তারি করে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। ঠাকুরদা অবশ্য এতে কোনো আপত্তি করেননি। বাবাকে বিলেতে পাঠিয়ে FRCS করিয়েছিলেন। দেশে ফিরে এসে বাবার পসারও জমে ওঠে ভালোই। প্রথমে আরজিকর, তারপর প্রাইভেট প্র্যাকটিস। ঘরের 3টে দেয়াল জুড়ে কাঁচের পাল্লা দেওয়া আলমারি, বইয়ে ঠাসা, মেঝেতে ছড়ানো ছিটানো নানা রঙের ও আকারের বাক্স, সুটকেস আর গাদাগুচ্ছের মেডিকেল জার্নাল। ঘরে 2টো জানালা, রঙিন শার্সি বসানো তাতে, সেটা বছর ভর বন্ধই থাকে। আমি চাই না এই বন্ধ ঘরটায় কোনো পাখি এসে বাসা বাঁধুক। জানালার পাশেই বড় টেবিলটার ওপরে 66 ডায়েরিটা রেখেছিলাম। শার্সিগুলি খুলে দিয়ে চেয়ারটা টেনে বসলাম। বাইরে মৃদু গাড়ি ঘোড়ার শব্দ কানে এলো। খোলা জানালা দিয়ে মেঘলা দিনের আলো এসে ঘরে পড়ছে। ঠান্ডা একটা হাওয়ায় যেন আসছিল। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। 18ই মার্চ থেকে বাবা লিখেছেন। 18ই মার্চ 66। আজ হঠাৎ বীরেন সকালে টেলিফোন করেছিল। বলল কাল নাকি পার্ক স্ট্রিটের ওয়াল্টার্সে নিলামে যাবে। আমি তো প্রত্যেক রবিবারই যাই। বীরেন জিজ্ঞেস করছিল ও সরাসরি যাবে নাকি আমি ওকে তুলে নিয়ে যাব। আমি বললাম ওকে যাওয়ার পথে তুলেই নিয়ে যাব। কাল ভুবনবাবুর সঙ্গে কথা বলতে হবে। ওর ছেলের অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে ফেলব। সেন্ট আর্থার্স চ্যারিটি ফান্ড থেকে বোধহয় অপারেশনের জন্য অর্ধেক টাকা জোগাড় করতে পারব। ভুবনবাবুর ছেলের ছবি চাই, ওদের দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ভুবনবাবুর মতো একটা নিলামের দোকানের কেরানির পক্ষে 10,000 টাকা জোগাড় করা কষ্টসাধ্য ব্যাপার ঠিকই। এরকম মানুষদের সাহায্যের জন্যেই সেন্ট আর্থার্সের মতো সংস্থা রয়েছে। আমার মন বলছে ওরা টাকাটা দেবে। 19শে মার্চ 66। একটু আগে নিলাম থেকে ফিরলাম। বীরেন একটা 19 শতকের ফরাসি কলম কিনেছে 60 টাকায়। তেমন সস্তা নয়, তবুও খুশি হয়েছে। প্রথম দিকে নিলামে এসে পটাপট দর চড়িয়ে ভেবেছে আমি কি যেন একটা করলাম। আরও বার কয়েক ওখানে গেলে বোধ করি ও আরও বিবেচনা করে দর হাঁকবে। ফেরার পথে বীরেনকে নামিয়ে দিয়ে এলাম। বাড়িতে এসে স্টাডিতে ঢুকে হাতের মোড়কটা খুললাম। আজ একটা ক্যামেরা কিনেছি, বেশ পুরনো জার্মান ক্যামেরা, 120 ফরম্যাটের ফিশার। এই কোম্পানি শুনেছিলাম কয়েক বছর ব্যবসা করেই উঠে যায়, তবে ক্যামেরার সুনাম আছে। আজ নিলামে টেবিলে এটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। 125-এ কিনে ফেললাম। মনে তো হয় সস্তাই পড়েছে। ছবি তোলার নেশা আমার বহুদিনের। একটা জাইসাইকন আছে, তবুও আরও একটা কেনার ইচ্ছে। এই ক্যামেরাটা বেশ ভারী, সম্পূর্ণ কালো রঙের, লম্বায় প্রায় 1 ইঞ্চি 7, চওড়ায় 1 ইঞ্চি 4। লম্বাটে চেহারা, অনেকটা ইয়াশিকা 30-এর মতন। আগামীকালই একটা ফিল্ম কিনে ভরতে হবে। অজিতের বছর 3 বয়স হলো, ওর ছবি দিয়েই এটার ওপেনিং করব। 20শে মার্চ 66। আজ হাসপাতাল থেকে ফেরার পথে হঠাৎই রাস্তায় ভুবনবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। উনি ছেলের সঙ্গে কর্নওয়ালিস স্ট্রিট ধরে হাঁটছিলেন। আমি ড্রাইভারকে ওদের পাশে গাড়িটাকে দাঁড় করাতে বললাম। আমায় দেখে একগাল হেসে উনি বললেন, আপনার বাড়ির ওদিকেই যাচ্ছিলাম, অন্নদা স্টুডিওতে। কাল যে বললেন ছেলের ছবি তোলাতে হবে। দেখি ভুবনবাবুর ছেলে পলাশ মুখ টিপে হাসছে, যেন ছবি তোলার কথায় খুব মজা পেয়েছে। আমি গাড়ির দরজা খুলে ওদের ভেতরে ডাকলাম। বললাম স্টুডিওতে ছবি তুলে কোনো লাভ নেই, মিছিমিছি পয়সা খরচ হবে। তার চেয়ে বরং আমিই তুলে দিচ্ছি ছবি, বাড়িতে চলুন। গাড়িতে বসেই কথাবার্তা বলতে বলতে জানতে পারলাম ভুবনবাবুরা শ্যামপুকুরে থাকেন। বাড়িতে এসে গতকাল নিলামে কেনা ক্যামেরাটা বের করলাম, আর জাইসাইকনও। দুপুরে ওয়ার্ড বয় নবীনকে দিয়ে একটা ইলফোর্ড ফিল্ম কিনে আনিয়েছিলাম, সেটাই ভরে ফেললাম ফিশারটায়। জাইসাইকন ফিল্ম আছে।
ভুবনবাবু আর ওনার ছেলে পলাশকে নিয়ে ছাদে উঠে এলাম। এখনও অনেক আলো বাকি আছে। চৈত্র মাসের শেষ বিকেলের রোদ ছড়িয়ে রয়েছে বিশ্ব চরাচরে। আকাশ একেবারে পরিষ্কার। পলাশকে পাঁচিলের ধার ঘেঁষে দাঁড় করিয়ে পরপর দুটো ছবি তুললাম, একটা নতুন ফিশারে আর একটা জাইসাইকনে। বলা যায় না নতুন ক্যামেরার ছবি কেমন উঠবে, তাই টু বি অন দ্য সেফ সাইড। জাইসাইকনের একটা তুলে রাখলাম। ছবি তোলার পর ওরা বাড়ি চলে গেলেন। 21শে মার্চ 1966। কোত্থেকে কী যে হয়ে যায় বলা যায় না। হঠাৎই আজ সকালে ভুবনবাবু ছুটে এলেন আমার কাছে। কারণ জানতে চাওয়ায় হাউমাউ করে কেঁদে ফেললেন। জানতে পারলাম আজ ভোরে হঠাৎই ছাদের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অসাবধানতায় পা পিছলে পড়ে পলাশ গুরুতর রূপে আহত হয়েছে। মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে। আরজিকরের ইমার্জেন্সিতে ভর্তি করেই আমার কাছে এসেছেন। কি করবেন বুঝতে পারছেন না। দুপুর পর্যন্ত চেষ্টা করেও পলাশকে বাঁচানো গেল না। মাথাটা ফেটেছিল ঠিকই, তবে স্টিচ আর ইঞ্জেকশনগুলি পড়ার পর কন্ডিশনটা স্টেবল হওয়া উচিত ছিল। কিন্তু না, ঠিক 2:10 পলাশ মারা গেল। আমার আর কিছু লিখতে ইচ্ছে করছে না। আজ এই পর্যন্তই। 26শে মার্চ 1966। কাল পলাশ মারা যাওয়ার সময়ে ওর মৃত্যুর কোনো সঠিক এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছিলাম না। তবে এখন বোধহয় পারছি। আমি ডাক্তার হলে কি হবে, সর্বজ্ঞ নই। বিশ্বের সমস্ত কিছু জানা আমার পক্ষে সম্ভব নয়, হয়তো কারো পক্ষেই সম্ভব নয়। তাই হয়তো আমি মনে মনে ঈশ্বর, শয়তান, মিরাকেল, কালা জাদু বা ভূতেও বিশ্বাস করি। জানি না কেন আমার মনে হয় পৃথিবীতে অগোচরে অনেক কিছুই লুকিয়ে আছে, যা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে। গতকাল বেলা 3টেয় ডেথ সার্টিফিকেট লিখে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আসলে আমিও তো সন্তানের বাবা, মা মরা ছেলের বাবা। ভুবনবাবুর মুখটা দেখার মতো কলজের জোর আমার ছিল না। কি করে আর এক পিতার নির্মম দুঃখটাকে। বাড়িতে ফিরে স্টাডিতে ঢুকে নতুন কেনা ক্যামেরাটাকে নিয়ে নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম পলাশের কথা। ওর শেষ ছবিটা এই ক্যামেরাতেই বন্দি রয়েছে। মাত্র 12টা বসন্ত কাটল ছেলেটার। এত তাড়াতাড়ি চলে যাবার কি খুব দরকার ছিল? স্ক্যালপেল, অপারেশনের ছুরি হাতে নিলেই যেমন কাটাছেঁড়া করতে মন চায়, ঠিক তেমনি হাতে একটা ক্যামেরা থাকলে আপনা হতেই ডান হাতের তর্জনীটা ছটফট করে। অজিতের ডায়রিয়া হয়েছে, বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ওর ছবি তোলাটা মুলতুবি রইল। বসে বসে আকাশ পাতাল ভাবছি, ঠিক এমন সময় জানালার ফ্রেমে একটা পায়রা এসে বসল। দুধ সাদা গায়ের রং, তবে ডানায় একটা ধূসর দাগ। এরা দল বেঁধে এই বাড়িরই 3 তলায় কোথাও একটা থাকে। এদের বকম বকম ডাকও শুনেছি। হাতের কাছে এমন এক লিভিং সাবজেক্ট পেয়ে পট করে একটা ছবি তুলে নিলাম নতুন ক্যামেরাটায়।